হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে 4.2 এর 9 থেকে 11 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো। আর আরেকটা কথা সেটা হলো যে আমি যে এখন যে ম্যাথগুলো করতেছি, যেমন লাস্টের কিছু ম্যাথ একদম প্রায় অধ্যায় শেষ পর্যায়ে আসছি। তো এই ক্ষেত্রে কিন্তু এই টাইপের ম্যাথগুলো আগে হচ্ছে অনেক সময় নিয়ে করাইছি, যখন প্রথম প্রথম যে ম্যাথগুলো করাই। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সম্পূর্ণ দেখতে হবে শুরু থেকে। তাহলে আশা করি কোনো চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না, সবকিছু ভালো মতো বুঝবা। এখন যদি এরকম হয় যে হুট করে একটা ম্যাথ দেখতে চলে আসছো যেটা পারতেছি না, তখন কিন্তু একটা ঝামেলা হইতে পারে, না বুঝতে পারো। এমন হইতে পারে যে ওই ম্যাথটা, ওই টাইপের ম্যাথ হয়তো বা আমি আগে করে আসছি, এখন হয়তো বা ওখানে বেশি কথা নাও বলতে পারি। কারণ এই ম্যাথগুলো আসলে অনেকগুলো ম্যাথ আছে বইতে, আর প্রত্যেকটার জন্য যদি একই কথা বারবার বলতে যাই অনেক সময় লাগবে, শেষ করতে পারবো না। তো দেখি নয়তে নয়তে এখানে কি আছে বলা, যে 2-3 বিন্দু হইতে এত বৃত্ত অঙ্কিত স্পর্শ জ্যা, এটা স্পর্শক না, এটা হচ্ছে স্পর্শ জ্যা হইতো, এটা হচ্ছে তুলতে ভুল গেছে। স্পর্শ জ্যা, স্পর্শ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তো স্পর্শ জ্যা নিয়ে অনেক কথা বলছিলাম, এখানে আছে এক্সট্রা আর অনেক কিছু বলছিলাম, তো অবশ্যই সেটা আশা করি দেখা হয়ে গেছে সবার। তো এখানে একটা বৃত্ত দেওয়া আছে, ধরো এটা একটা বৃত্ত, এটা একটা কি বৃত্ত। আর এই 2-3 বিন্দুটা বাহিরে আছে, 2-3 বিন্দুটা বাহিরে আছে। তো 2-3 বিন্দু হইতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শ জ্যা সমীকরণ লাগবে। তো আমাদের 2-3 বিন্দু হইতে এই বৃত্তে একটা স্পর্শ অঙ্কন করি। অবশ্যই দুইটা স্পর্শ অঙ্কন করা যাবে, আর কি এভাবে চলে যাবে। তো উভয় স্পর্শক বৃত্তের দুইটা পয়েন্টে ছেদ করবে, এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দিই, এই দুইটা বিন্দু যদি কি করে দেই, যোগ করে দেই, তাহলে যে লাইনটা পাবো সেটাই আমাদের আসলে স্পর্শ জ্যা, এটাকে বলা হবে স্পর্শ জ্যা। বোঝা গেল? স্পর্শ জ্যা। তো এই স্পর্শ জ্যায়ের সমীকরণ এখানে বের করতে বলা হয়েছে। তো স্পর্শ জ্যায়ের সমীকরণটা কিভাবে বের করতে হয় সেটাও বলছিলাম, যে 2-3 কে মনে মনে চিন্তা করবো বৃত্তের উপরে আছে। তো 2-3 কে বৃত্তের উপরে চিন্তা করে তার সমীকরণ যা আসবে, বা স্পর্শকের সমীকরণ যেটা আসবে সেটাই হবে স্পর্শ জ্যায়ের সমীকরণ। এটা একদম ইজি একটা কাহিনী, ইজি একটা প্রসেস। এই বাইরে বিন্দুটাকে ধরে নেব বৃত্তের উপরে আছে মনে মনে, আসলে না। তো ধরে নিয়ে স্পর্শকের সমীকরণ যা আসতো সেটাই হবে স্পর্শ জ্যায়ের সমীকরণ। তাহলে অতএব আমরা বলতে পারবো স্পর্শ জ্যায়ের সমীকরণ, ওই যে x(x1) ওই ফর্মুলাটা। তাহলে x(x1) কত এখানে 2, y(y1) কত এখানে 3, প্লাস তারপর কি আছে 4। x এর জায়গায় x প্লাস x1/2, y এর জায়গায় y প্লাস y1/2, প্লাস 2 ইকুয়াল 0। হিসাব করে দেখি এটা কত আসে, 2x। তারপর হচ্ছে 3y, 2 দিয়ে কাটলে 4কে কাটলে 2, তাহলে 2x প্লাস 4। আর এখানে হচ্ছে 3/2 না, তাহলে 3y কত 2, প্লাস 3 3 9, 9/2 প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে এখানে 2x করতে পারলাম, আচ্ছা পাইছি, ঠিক আছে। তাহলে 2x কত হয় 4x, প্লাস 3y, 4 আর 2 8, প্লাস 3y/2 না, এটাকে হিসাব করে ফেলি। তাহলে 3 2 6, 6 3 9, 9y/2। আর এখানে হচ্ছে 4, কি বলে, 4 2 6 হয় 6, 6 প্লাস 9/2, তাহলে 6 2 12, 12 আর 9 কি থাকে 21/কত 2 ইকুয়াল 0। 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে 8x প্লাস 9y প্লাস 21 ইকুয়াল 0। এই হচ্ছে স্পর্শ জ্যায়ের সমীকরণ। সহজ ম্যাথ, পরেরটাতে যাই। এটা কি আছে দেখি, 10-এর নাম্বার। দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। একদমই সহজ। দুটা বৃত্তের সাধারণ জ্যা, বৃত্ত বিয়োগ করলে চলে আসে না। এই আছে একটা বৃত্ত, এই আছে একটা বৃত্ত। তো দুটা বৃত্তের সাধারণ জ্যা, এই যে এই সাধারণ জ্যা যেখানে ছেদ করেছে সেই দুটা ছেদবিন্দু যোগ করে দাও, এটার নামই হচ্ছে সাধারণ জ্যা। সাধারণ জ্যা বা মৌলিক অক্ষ আমরা বলতে পারি, বা রেডিক্যাল অ্যাক্সিস, সাধারণ জ্যা। এক্ষেত্রে বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করলেই সাধারণ জ্যা বের হয়ে চলে আসে। সাধারণ জ্যা যে সবসময় থাকবে এরকমও কিন্তু না, এটা নিয়ে অনেক কিন্তু কথা বলছিলাম। তাহলে আমাদের সাধারণ জ্যাটা থাকবে কিরকম, সাধারণ সাধারণ জ্যা না, বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করে দেবো একদম। তাহলে x² y² -4x প্লাস 6y -36, এটা থেকে বাদ দিব পরেরটা, x² প্লাস y² মাইনাস 5x প্লাস 8y -43 ইকুয়াল 0। বিয়োগ করি, তাহলে -4x মাইনাস মাইনাস 5x থাকবে হচ্ছে শুধু x, 6y -8y থাকবে হচ্ছে -2y, -36 আর মাইনাস মাইনাস প্লাস 43 থাকবে হচ্ছে 4 আর 3 7, 7 ইকুয়াল 0। এই হচ্ছে বৃত্তর দুইটা সাধারণ জ্যায়ের সমীকরণ। তারপর আসি, এর একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। কি বলছে, দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এইটা উত্তর না, সরি, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ম্যাথটা বড় হইতে পারে, আচ্ছা দেখি করে দেখা যাক এখন কি হয়, পরে দেখা যাবে।
তো ধরলাম যে প্রথম যে বৃত্তটা এই যে এটা একটু ভাঙায় লিখি, এক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে, তো তাহলে সুবিধা হবে। তাহলে এটা একবারে ভাঙা লিখলে এরকম থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু পি এক্স মাইনাস টু কিউ ওয়াই, তারপর থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0, নাম দিলাম 1 নাম্বার। আর এই বৃত্তটাকে একটু ভাঙায় লিখি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু কিউ এক্স মাইনাস টু পি ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা সেম ইকুয়াল 0, নাম দিলাম এটার 2 নাম্বার। তো এই ক্ষেত্রে দুইটা বৃত্ত আছে, ধরো একটা বৃত্ত কেমন দেব, এটা একটু ভালো করে অঙ্কন করি, তাহলে একটু দেখতে ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। একটা বৃত্ত আছে ধরলাম যে এরকম, আর আরেকটা বৃত্ত আছে যে এরকম, দুইটা বৃত্ত দুই রকম সাইজ, ঠিক আছে, একটা বড় একটা ছোট। তো এই যে দুইটা বৃত্ত সাধারণ জ্যা কোথায় আছে, এই যে দুটা ছেদ বিন্দু কি যোগ করে দিলে এটাই না আমাদের সাধারণ যে জ্যা সেইটা। এবার একটু ভালো হয়েছে মোটামুটি। তো এই যে সাধারণ যে জ্যাটা আছে সেই সাধারণ জ্যার সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে দেখি, তো দুইটা বৃত্তেরই কিন্তু কেন্দ্র আছে না, এই বড় বৃত্তের কেন্দ্র আছে আবার ছোট বৃত্তের কেন্দ্র আছে। তো যে কোনো একটা কেন্দ্র দিয়েই বা যে কোনো একটা কেন্দ্রের সাহায্য নিয়ে এটা ম্যাথটা করে ফেলা সম্ভব। তো ধরলাম সাধারণ যে দুইটা প্রান্তবিন্দু এ একটা বি একটা, ওর সমীকরণ বের করবো, সমস্যা নাই। এই সাধারণ জ্যায়ের সমীকরণটা অবশ্যই কি করব, বের করব, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। এখন এই বড় যে বৃত্ত ধরলাম এর 1 নাম্বার যে বৃত্ত, ওর কেন্দ্র কত, পি কিউ না, পি কমা কিউ। তো এখন যদি আমরা এক কাজ করতে পারি, আমার তো এবি এর দৈর্ঘ্য লাগবে, যদি পি কিউ থেকে এবি এর উপর লম্ব বের করি, লম্ব লম্ব দৈর্ঘ্যটুকু কতটুকু, এটা যদি নাম দিই আমি সি, যদি আমরা এটা ডি সিডি বের করতে পারি, এবং আমরা কিন্তু এসি অলরেডি জানি বা বের করতে পারবো, সেই এসিটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। তা যদি এসিও জানি, এসি বের করতে পারি, সিডি বের করতে পারি, সেখান থেকে এডি হেল্প নিয়ে বা সমকোণী ত্রিভুজ হেল্প নিয়ে আমরা এডি বের করতে পারবো না? এডিকে ডাবল করলেই তো হয়ে গেল কোনটা, এবি, এর দৈর্ঘ্য, এটাই আমাদের এখন বের করতে হবে। আশা করি হালকা পাতলা হলে বোঝা গেছে, খুব কঠিন কিছু না এটা। সবার আগে আমাদের সাধারণ জ্যা লাগবে, অর্থাৎ এবি, এই সমীকরণটা লাগবে, 1 থেকে 2 বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ কি করবো, বিয়োগ করে দিব। তাহলে মাইনাস টু পি এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ এক্স, এখানে হচ্ছে মাইনাস টু কিউ ওয়াই প্লাস টু পি ওয়াই ইকুয়াল 0 থাকবে। তাহলে আমাদের হচ্ছে টু গুলা সব বাদ, থাকবে হচ্ছে আহ, এরকম এরকম কমন নেই, এক্স হচ্ছে কমন রাখি, তাহলে পি মাইনাস কিউ, আর এখানে যদি ওয়াই কমন নেই তাহলে পি মাইনাস কিউ থাকবে ইকুয়াল 0। আশা করি ঠিকঠাকই আছে সব। পি এক্স মাইনাস কিউ ওয়াই, কিউ ওয়াই না, আর এখানে হচ্ছে কত, যদি ওয়াই কমন নেই তাহলে পি মাইনাস কিউ, যদি এক্স কমন নেই পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, মনে তো হচ্ছে ঠিকই আছে। না না, ভুল গেছে, এটা হয় নাই। এটা এক্স কমন গেলে কিউ মাইনাস পি থাকবে, আর ওয়াই কমন গেলে পি মাইনাস কিউ থাকবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটু ছোট করা যায় না, যে উভয় পক্ষকে হচ্ছে পি মাইনাস কিউ দিয়ে ভাগ করে ফেলা যায় না? তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। আসলে সব ঠিকঠাক করলাম, এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। এবার আমাদের সিডি লাগবে, সিডি, সিডি হচ্ছে 1 নাম্বার বৃত্তের কেন্দ্র পিকিউ, যে কোনো একটা দিয়ে করলেই হবে, পিকিউ থেকে এবি এর লম্ব দূরত্ব, এটা হচ্ছে সিডি। তাহলে পিকিউ থেকে এবি রেখার লম্ব দূরত্ব থাকবে হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই রুট টু, ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার, ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে মডুলাস পি মাইনাস কিউ বাই রুট টু থাকবে। এটা সিডি পাইলাম। আর এসিটা একটু বের করে রাখি, এসি, এসি এর মানটা বের করে রাখি, অর্থাৎ ব্যাসার্ধ বের করে রাখবো। তাহলে এখানে ব্যাসার্ধটা কত, এই যে অলরেডি দেওয়া আছে কত, আর স্কোয়ার না, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে শুধু আর, এসি মানটা কত, আর না। তাহলে এখন এডি বের করে ফেলতে পারবো, এডি, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল পিথাগোরাস উপপাদ্য, এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে অতএব শুধু এডি সমান আসবে হচ্ছে এডি, এডি আসবে রুট এসি স্কোয়ার করলে হচ্ছে আর স্কোয়ার থাকবে, মাইনাস সিডি কে স্কোয়ার করলে থাকবে পি মাইনাস কিউ বাই রুট টু হোল স্কোয়ার। তাহলে এটা যদি একটা হিসাব করে দেখি, দেখি কত আসে এই মানটা। তাহলে এখানে আছে রুট আর স্কোয়ার মাইনাস উপরে হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, নিচে বর্গ করলে থাকবে হচ্ছে কত, 2। এটা হচ্ছে এডি এর ভ্যালু। তাহলে আমাদের জে এর দৈর্ঘ্য কি আসবে, ডাবল না, অতএব জে এর দৈর্ঘ্য, জে এর দৈর্ঘ্য থাকবে হচ্ছে 2 × এডি, 2 এ, এটা 2 দিয়ে গুণ করলে যা আসবে তাই, আর স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার বাই কত, 2। এখানে আছে এই 2 যেটা আছে সেটা হচ্ছে ভিতরে ঢুকাই দেওয়া যায়, যেহেতু এখানে আমাদের ভিতরে দেওয়া আছে 4। তো এখানে যে 2 যে আছে না, যে 2 যদি হচ্ছে রুটের ভিতরে নিয়ে যেতে চাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটাকে √4 আকার লিখতে হবে, এরকম করে না?
তাহলে ভিতরে হচ্ছে রুট ফোর তাহলে ফোর ভিতরে গুণ হয়ে যাবে, আর থাকবে হচ্ছে রুট ফোর আর স্কোয়ার মাইনাস ফোরকে টু দিয়ে কাটলে টু থাকবে, তাহলে টু ইন্টু থ্রি মাইনাস কিউব স্কোয়ার। এটা হচ্ছে উত্তরে দেওয়া আছে এরকম করে। এই হচ্ছে আমাদের জে এর দৈর্ঘ্য। নেক্সট ম্যাথে যাই, দেখি এটাতে কি আছে। ওয়াই ইকুয়াল টু এক্স রেখাটি এত বৃত্তের একটি জ্যা। ভালো। উক্ত জ্যাকে আবার ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ চাওয়া হয়েছে। ভালো, খুব ভালো। এরকম একটা ম্যাথ উদাহরণ ছিল, উদাহরণে করছিলাম। তো ওটা বুঝতে পারলে এটা এমনি থেকে বুঝবা। তাড়াতাড়ি করে ফেলতেছি। তো ধরো একটা বৃত্ত আছে এরকম, এটা হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তে একটা লেখা আছে ওয়াই ইকুয়াল টু এক্স, ধরলাম এটা। এটা বলা আছে যে এটা একটা জ্যা। তো এই জ্যাকে আবার ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত লাগবে। এই জ্যাটাকে ব্যাস ধরে অঙ্কিত যে বৃত্ত, এটা ভালো হলো না। এই জ্যাকে ব্যাস ধরে একটা অঙ্কিত বৃত্তে, যে নীল যে বৃত্তটা অঙ্কন করলাম না, সেই বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো দেখি করে ফেলা যাক, এটা সহজ ম্যাথ, একদমই সোজা। তাহলে এই এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী যে নীল বৃত্ত হয়ে গেছে না, সাদা বৃত্ত, সাদা সরল রেখা, দুইজনের ছেদবিন্দুগামী নতুন একটা বৃত্তকে নীল বৃত্ত। তাহলে এই ক্ষেত্রে নীল বৃত্তের সমীকরণ কি আসবে? বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা। তাহলে ধরি আমাদের বৃত্তের যে সমীকরণ, দুইজনের ছেদবিন্দুগামী সরল রেখা, বৃত্তের সমীকরণে তো উত্তর, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স, এখানে প্লাস কে ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত? শূন্য। একটু ভাঙাই দিই, এখানে কে এর মানটা মিসিং, কে এর মানটা বের করতে হবে, বের করতে তো সমস্যা নেই। মাইনাস টেন এক্স প্লাস টু কে এক্স মাইনাস কত? কে ওয়াই ইকুয়াল জিরো। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত? কেন্দ্রটা লাগবে এক্স এর সহকে টু দিয়ে মাইনাস টু দিয়ে ভাগ, থাকবে হচ্ছে ফাইভ মাইনাস কে। ওয়াই এর সহকে টু দিয়ে ভাগ, থাকবে হচ্ছে কে বাই টু। তো এই যে কেন্দ্রটা পাইলাম, এটা নীল বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র আবার সাদা সরলরেখার উপরে অবস্থিত না, যেহেতু ব্যাস বলছে। কেন্দ্র ওয়াই ইকুয়াল টু এক্স এর উপরে অবস্থিত, এটা বলা আছে, এত এর উপর কি অবস্থিত না। যেহেতু নীল যে নতুন যে বৃত্ত, তার ব্যাস বলছে এখানে ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এই কেন্দ্র দ্বারা এই সরলরেখাকে সিদ্ধ করানো যাবে। বসাই দেই কে বাই টু, টু ইন্টু ফাইভ মাইনাস কে না, তাহলে পাঁচ দুগুণ দশ মাইনাস কত? টু কে। তাহলে হচ্ছে টু কে যদি যোগ করে এর সাথে দুই দুগুণ চার, ফাইভ কে বাই টু থাকবে, ফাইভ কে বাই ইকুয়াল টেন। তাহলে এখানে দশ দুগুণে বিশ, যদি পাঁচ দিয়ে ভাগ করি থাকবে হচ্ছে কত? চার। তাহলে কে এর ভ্যালু কত পাইলাম? ফোর পাইলাম। এই কে এর ভ্যালুটা এই এক নং সমীকরণে এখন বসিয়ে দিই, দেখি কি থাকবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স, কে হচ্ছে চার না, তাহলে চার দুগুণ এইট এক্স, এখানে আছে মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো। একটু সাজায় লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো। এই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। এরপর দেখি সামনের ম্যাথে যাই, কি আছে এটাতে। ওয়াই ইকুয়াল টু এক্স রেখাটি এত বৃত্তের একটি জ্যা। উক্ত জ্যাকে ব্যাস ধরে বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ম্যাথ তো আগেরটাই। এত রেখাটি এত বৃত্তের একটি জ্যা, উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত যেটা আসবে, সেটা আমাদের সেম টু সেম আগের ম্যাথই না। ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টেন এক্স, সেম সেম, সব কিছু একই রকম তো। তাহলে এক কাজ করতে পারি না, এটা একটু কপি করতে পারি, এটা কপি করে নিই, তাহলে তো হয়ে গেল। একটু উপরে ছোট করে দিই, আর এই অংশটা একটু ছোট করা যাক, হয়েছে না? এটার উপরে থাক, নিচে আসুক একটু। তো এই ম্যাথটা আসলে আমাদের পরের ম্যাথটা, এই পর্যন্ত সব ঠিকঠাকই থাকবে, এই পর্যন্ত সব ঠিকঠাকই থাকবে। এখন দেখি সামনে কি করা যায়। যেটা বলছে সেটা আমি বলতেছি, এটা সাইডে থাক। তো এখানে বলছে না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টেন এক্স, বৃত্তের একটা জ্যা। সেই বৃত্তের জ্যা হচ্ছে এই যে সাদা যে লাইনটা, ওয়াই ইকুয়াল টু এক্স রেখাটা। ওই রেখাকে ব্যাস ধরে অঙ্কিত যে বৃত্ত, এই যে যেটা পাইলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো, নীল যে বৃত্ত সেইটা। তো ওই নীল বৃত্তের আবার টু ফোর বিন্দুতে, ওই নীল বৃত্তেরই টু ফোর যে বিন্দু আছে না, সেই বিন্দুতে আবার অঙ্কিত একটা স্পর্শক আছে। সেই স্পর্শকের সমীকরণ লাগবে। ধরো নীল বৃত্তের উপরে টু ফোর একটা বিন্দু আছে, এই টু ফোর বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শকের সমীকরণ লাগবে। সব সেম থাকবে, প্রথমে এই বৃত্তটা বের করতে হবে, তারপর এই বৃত্তের উপর একটা স্পর্শক লাগবে। তাহলে আমাদের স্পর্শক যেটা, সেটা থাকবে হচ্ছে টু ফোর পয়েন্টে না, বৃত্তের উপর স্থিত। এক্স এক্স ওয়ান ওই সূত্রটা, তাহলে টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান থাকবে ফোর ওয়াই মাইনাস টু ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান বাই টু মাইনাস ফোর ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই কত? টু ইকুয়াল শূন্য। হিসাব করি, তাহলে টু এক্স প্লাস ফোর ওয়াই, টু টু কাটা, মাইনাস এক্স মাইনাস টু, টু দিয়ে ফোরকে কাটলে টু থাকে, তাহলে মাইনাস টু ওয়াই মাইনাস
এখানে সরি 2 দুগুণ 4 দুগুণ 8 থাকবে ইকুয়াল 0। তাহলে থাকবে হচ্ছে 2x থেকে x বাদ থাকে একটা x, 4y থেকে 2y বাদ থাকবে হচ্ছে 2টা y, আর মাইনাস এখানে 10 থাকবে ইকুয়াল 0। এই হচ্ছে নির্ণেয় স্পর্শকের সমীকরণ। নেক্সট ম্যাথে আসি, দেখি এখানে কি বলা আছে। নাম্বারটা, এত এবং এত বৃত্ত দুইটি সাধারণ জায়গায় ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা একদমই সিম্পল একটা ম্যাথ। এরকম ম্যাথ অবশ্যই অবশ্যই আগে করে আসছি, উদাহরণে করছিলাম যে ধরো একটা বৃত্ত আছে এরকম, আর আরেকটা বৃত্ত আছে এরকম। তো এই বৃত্ত দুটা সাধারণ একটা জ্যা আছে না, ঠিক এই বরাবর, এটা হচ্ছে বৃত্ত দুটা সাধারণ কি জ্যা। তো এই যে জ্যা পাইলাম, সাদা যে লাইনটা, এই সাদা জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। এটা অন্য কালিতে দেখাই আমি। ধরো এটা হচ্ছে মোটামুটি এরকম একটা বৃত্ত হয়ে যাবে। এটা হইলো, আর একটু বড় করলে ভালো হতো না, সামান্য একটু বড় করে দিই, দেখতে ভালো লাগতেছে এবার। তাহলে এই যে সাদা যে লাইনটা পাইলাম সরল রেখা, এই সরল রেখাকে ব্যাস ধরে অঙ্কিত যে বৃত্ত, নীল যে বৃত্তটা, এই সেই বৃত্তটা আমাদের বের করতে হবে। ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার বৃত্ত, এটা হচ্ছে 1 নাম্বার বৃত্ত, আর এটা হচ্ছে কয় নাম্বার বৃত্ত, 2 নাম্বার বৃত্ত। তো আগে সাধারণ যেটা বের করি, তারপর আগে হচ্ছে সাধারণ যেটা একটু বের করা যাক। সাধারণ যেটা কেন বের করে, দুটা বৃত্তের জন্য একটা থেকে একটা বিয়োগ করে দিলে হয়ে যায়। 8x থেকে 6x বাদ, বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করতেছি 2x, y থেকে 2y বাদ -y, 10 থেকে 6 বাদ +4 ইকুয়াল 0, নাম দিলাম 3 নাম্বার। তো এটা হচ্ছে সাধারণ জায়গার সমীকরণ, এই যে সরলরেখাটা বের করলাম। তো এখন আমাদের এই সাধারণ জায়গা যে আছে না, সাধারণ জায়গাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ লাগবে। এটা 1 নাম্বার বৃত্ত, 2 নাম্বার বৃত্ত। এর দুইভাবে করা যায়, একটা আছে 1 নাম্বার এবং 3-এর হেল্প নেওয়া যায়, অথবা 2 এবং 3-এর হেল্প নেওয়া যায়। এটা আমরা বলতে পারবো না যে 1 নং বৃত্ত এবং 3 নং সাধারণ যে সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ যেটা, সেটা আসলে নীল বৃত্তটা না, এবং ওই নীল বৃত্তের যে ব্যাস সেটা হচ্ছে 3 নং সরলরেখা, এটা বলতে পারবো কিনা, অবশ্যই পারবো। এটা লিখতেছি আমি। তাহলে 1 ও 2 3-এর 1 ও 3-এর 1 ও 3-এর ছেদবিন্দুগামী 1 ও 3-এর ছেদবিন্দুগামী যে কোনো বৃত্ত, যে কোনো বৃত্ত কি থাকবে, 1 প্লাস কে ইন্টু 3 ইকুয়াল 0। 1 কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6টা এক্স প্লাস 2টা ওয়াই প্লাস 6 প্লাস কে ইন্টু 3 নাম্বার সরলরেখা 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। তো এই যে লাইনটা পাইলাম, এই লাইনটার যে কেন্দ্র, এটা যে নীলবৃত্ত, নীল যে বৃত্ত সেটা, এর কেন্দ্র আবার কি 3 নং-এর উপর অবস্থিত না, এর কেন্দ্রটা একটু বের করি, আর একটু ভাঙাই। সেখান থেকে আমরা আসলে কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। 6x 2y, এখানে আছে +6 প্লাস 2kx মাইনাস ky প্লাস 4k ইকুয়াল 0। দেখি এটা কেন্দ্র কতটুকু আসে, কেন্দ্র তাহলে x এর সহকে 2 দিয়ে -2 দিয়ে ভাগ থাকবে হচ্ছে -3 মাইনাস k, -3 মাইনাস k, আর y এর সহকে হচ্ছে 2 দিয়ে ভাগ, তাহলে 2 মাইনাস k, -2 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে -1 প্লাস k/2 বা k/2 -1, এটাই তো। তো এই কেন্দ্রটা কিন্তু 3 নং সরলরেখার উপর অবস্থিত, সুতরাং 3 নং সরলরেখা দিয়ে এটা বসাই দেওয়া যায়, দিয়ে বসাই। তাহলে -3 × 6 -2k, আর -1 প্লাস k/2 যদি বসাই থাকবে হচ্ছে 1 মাইনাস k/2, এখানে +4 ইকুয়াল 0। দেখি কি আসে এখান থেকে, -2k মাইনাস k/2 থাকবে হচ্ছে -5k/2, ওই পাশে গেলে 5k/2 হয়ে যাবে। 4-এর আগে 5, 5-এর থেকে 6 বাদ থাকে হচ্ছে -1। তাহলে এখান থেকে k এর ভ্যালু আসতেছে -2/কত 5। এই যে কে এর যে মানটা পাইলাম, সেই কে এর মানটা এখন বসাই দিব কোথায়, দিলাম 4 নাম্বার, এটা 4 নং-এ কে এর ভ্যালু বসিয়ে পাই। দেখি বসাই কি পাওয়া যায়, 4, 4 নং হইতে পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6টা এক্স 2টা ওয়াই প্লাস 6 মাইনাস 2/5 ইন্টু 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। হিসাব করি, এটা বৃত্ত চাইছে না নাকি, হ্যাঁ বৃত্তের সমীকরণ চাইছে। 5 দিয়ে একবারে গুণ করে দিই, তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 5×6 30x, 5×2 10y প্লাস 6 মাইনাস 2×2 4x মাইনাস প্লাস 2y মাইনাস 4×2 8 ইকুয়াল 0। তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে 30x থেকে 4 বাদ 26x, 10 আর 2 12y, 6 থেকে 8 বাদ -2 ইকুয়াল 0। এই যে লাইনটা পাইলাম, এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর।
উত্তর কি মিললো নাকি? 12y প্লাস 22 কই থেকে আসলো? ধ্রুবকে হিসাব ভুল করলাম। ধ্রুবকে হিসাব ভুল করছি, কই ভুল করলাম? 6 এখানে, ও এই যে এখানে 6 না, এখানে 530 হইতো, সরি 30, তাহলে 22 আসবে, হ্যাঁ প্লাস 22, এটাই হচ্ছে উত্তর। এরপর আসি নেক্সট ম্যাথ, দেখি কি আছে। এফ নাম্বার, এত বৃত্ত এবং এত বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, এটা দেখাইতে হবে। তারপর সাধারণ স্পর্শক, স্পর্শ বিন্দু নির্ণয় করে, অনেক কিছু চাই ফেলছে তো। আচ্ছা চাক, সমস্যা নাই, যা যা চাওয়া হয়েছে সবকিছু বের করে ফেলবো ধীরে ধীরে। তো ধরো যে এটা আছে 1 নম্বর বৃত্ত, নাম দিই, এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের কয় নাম্বার বৃত্ত? 2 নম্বর বৃত্ত, ঠিক আছে। 1 নম্বর বৃত্ত, 2 নম্বর বৃত্ত ধরে নিলাম, এটা বারবার লেখা ভালো লাগতেছে না। একটা বৃত্ত আছে এরকম, এটা হচ্ছে ধরলাম 1 নম্বর, আর আরেকটা হচ্ছে এই আরেকটা বৃত্ত আছে 2 নম্বরটা, হয়েছে কিছু একটা। তো এরা তো স্পর্শ করে অন্তস্থ হবে না, তাতে আমার হয় নাই। মোটামুটি এরকম হইতে পারে না, ধরলাম এটা সম্পূর্ণ ধরে নেওয়া জিনিস। একটু বড় হও, ঠিক আছে। তো এই দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, এখন এটা প্রথমে দেখাইতে হবে। তো দেখাবো কেমনে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফলের সমান। তো 1 নং এর কেন্দ্র কত দেখি, এটা হচ্ছে বাদ দিয়ে দিই না। তো 1 নং এর কেন্দ্র কি থাকবে? 1 - 2, এবং এটা C1 নাম দিই, এবং ব্যাসার্ধ R1 ইকুয়াল √1² প্লাস 2² প্লাস 31, তাহলে 31, 32, 4, 36, রুট করলে 6 একক। সেম ভাবে 2 নং এর কেন্দ্র C2 থাকবে হচ্ছে -2, 2, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ, এবং ব্যাসার্ধ R2 ইকুয়াল কি থাকবে? √2² প্লাস 2², 4, 4, 8, 8-এর থেকে 7 বাদ, থাকে মাত্র 1 একক। এবারে একটু C1 C2 বের করা যাক, তাহলে C1 C2 বের করো, তাহলে 3, এদিকে হচ্ছে কত 4, থাকবে হচ্ছে কত 5। তো যেহেতু C1 C2 ইকুয়াল R1 মাইনাস R2, অতএব 1 ও 2 অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করে, ঠিক আছে। এটা দেখাইলাম, তাহলে বৃত্তটা এত বড় না, আরো ছোট হবে, ছোট বানায় দেওয়ারে এরকম পিচ্ছি একটা বৃত্ত পাওয়া যাবে, থাক। তো মোটামুটি C1 দেওয়া আছে, C1 হচ্ছে এটা C1, আর এই বিন্দুটা হচ্ছে কত C2, এটা হচ্ছে এটুকু হচ্ছে 1, পুরাটাই হচ্ছে কত? পুরাটাই 6, এটুকু হচ্ছে মাত্র 1। তাহলে আমার এইটুকু কত 5 না, আর এটুকু কত 1 না। আমাদের স্পর্শ বিন্দু লাগবে, এবং সাধারণ যে স্পর্শক সেটাও লাগবে। সাধারণ স্পর্শক এই যে এই লাইনটা, এটা স্পর্শ বিন্দুতে যে লম্ব হয়ে চলে গেছে না, ওটাই হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক, এই যে এই লাইনটা, এটা এই সাধারণ স্পর্শকটা বের করতে হবে। তো সাধারণ স্পর্শক বের করবো কিভাবে? সরাসরি স্পর্শ বিন্দু লাগবে না, অথবা স্পর্শ বিন্দু বের করে করতে পারো। বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করে সাধারণ স্পর্শক চলে আসবে এই ক্ষেত্রে আমাদের, কারণ আমরা বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করলে মৌলিক অক্ষ পাই বা রেডিক্যাল অ্যাক্সিস। এখানে মৌলিক অক্ষ আছে সাধারণ স্পর্শকটাই, যেখানে দুইটা বৃত্তের শক্তি সমান এরকম। তো প্রথমে হচ্ছে সাধারণ স্পর্শটা বের করি, অথবা আরেকভাবে করতে পারো, সেটা হলো আগে সাধারণ বিন্দু বের, স্পর্শ বিন্দু বের করবা। তো এই স্পর্শ বিন্দুতে উভয় বৃত্তের জন্য স্পর্শক একটাই আসবে, সেভাবে করলে উত্তর মিলবে, সমস্যা হবে না। তাহলে সাধারণ কি বলবো, এটা স্পর্শক না, বৃত্ত থেকে বৃত্ত বাদ। তো বৃত্ত থেকে বৃত্ত বাদ দিয়ে 4টা x থেকে -2টা x বাদ 6x থাকবে, -4y, -4y, -8y, 7, -31 থাকবে হচ্ছে 30, 8 ইকুয়াল 0, 2 দিয়ে ভাগ করে দিই, 3x -4y প্লাস 19 ইকুয়াল 0। এই হচ্ছে সাধারণ স্পর্শক। এবার স্পর্শ বিন্দু লাগবে। তো ধরো যে স্পর্শ বিন্দুটা নিচে লিখি আমি, এটা হচ্ছে C1, হ্যাঁ C1 কত এটা? C1 কত? 1 - 2। তারপর এখানে C2 আছে, C2 কত? কই গেল? -2 2, -2 2। ঠিক এই পয়েন্টটা হচ্ছে আমাদের সাধারণ, সরি স্পর্শ বিন্দু P, ধরি এটা XY। এটা আমরা বলতে পারি না যে C1, এটা হচ্ছে ই যে লিখলাম, এটা C1, হ্যাঁ এটা হচ্ছে C2, এটা কি বলা যাবে? এটাকে 5, এটা 1, এটা তো বলতে পারবো C2 C1 P সংযোজক সরলরেখাকে 5:1 অন্তর্বিভক্ত করে, অথবা P বিন্দুটি C1 C2 কে 6:1 বহির্বিভক্ত করে, যে কোনো একটা, যে কোনো একভাবে করলেই হবে। এভাবে বলো তাহলেই হবে যে C1 P কে C2 5:1 অনুপাতে কি করে বিভক্ত করে,
এভাবে করলেও সেম রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। করে ফেলি তাহলে। সি ওয়ান পি বিন্দুদের সংযোগ রেখাকে C2 5:1 অন্তর্ভুক্ত করে। এটা কোথা থেকে পাইলাম? ব্যাসার্ধ থেকে। এই ম্যাথ কিন্তু উদাহরণ ছিল। তাহলে 5 ইন্টু ওই যে এক্স, তারপর 1 ইন্টু 1, নিচে 5 প্লাস 1, এটা কি আসবে? -2 আসবে। এখান থেকে এক্স বের হবে, তাহলে 5x প্লাস 1 ইকুয়াল -12। তাহলে শুধু এক্স আসবে হচ্ছে -13/5। আর একইভাবে ওয়াই বের করব, তাহলে 5 ইন্টু ওই যে ওয়াই, 5y, 1 ইন্টু -2, নিচে 5 প্লাস 1 ইকুয়াল থাকবে হচ্ছে কত? 5 প্লাস কি বলে 2 থাকবে। তাহলে 5y -2 ইকুয়াল 5 আর 1 6, 6 2 12, 12 আর 2 হচ্ছে কত? 14, y ইকুয়াল 14/5। অতএব আমরা স্পর্শ বিন্দুটা পাইলাম, স্পর্শ বিন্দু পাইলাম কত? -13/5, 14 কত? 5, এটাই না? -13/5, 14/5, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে নির্ণয় উত্তর। নেক্সট ম্যাথে যাই, দেখি এটাতে কি বলছে। জি নাম্বার, দুটা বৃত্ত আছে, তো এই দুটা বৃত্তে দুটি সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য বের করো। একদম ইজি জিনিস। সাধারণ জ্যা, বৃত্ত থেকে বৃত্ত বাদ দাও, কোনো কথা নেই। সাধারণ জ্যায়ের সমীকরণ, প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত একদম বিয়োগ করে দাও, তাহলে 4x মাইনাস মাইনাস 4x থাকবে হচ্ছে 8x। বৃত্ত বিয়োগ করা তো সোজা, এটা তো এমনিতে পারবা। তাহলে মাইনাস কত? 8y, আর 3 থেকে -21 বাদ, +24 ইকুয়াল 0। 8 দিয়ে ভাগ করা যাইতে পারে, x মাইনাস y, এখানে -3 থাকে কেন? এটা হচ্ছে +3 হবে, ইকুয়াল কত? 0। ভুল দেওয়া আছে উত্তরে, বইতে উত্তরই দেওয়া নাই। দেখ, এটা হচ্ছে +3 হবে। এটা মনে হয় এআই এর কাজ, এরকম করে দিছে, আমি কিছু করি নাই। তো x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0, এটা হচ্ছে সাধারণ জ্যা। আর সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য লাগবে না, এটা বের করা খুবই সহজ। এরকম একটা ম্যাথ আগে করে আসলাম। তো ধরো প্রথম যে বৃত্ত সেটা এইরকম, আর পরেরটা কি এরকম। সাধারণ জ্যা কোনটা? এই যে লাইনটা, সেন্টার হচ্ছে এইটা। তো প্রথম বৃত্তের সেন্টার ধরে করি তাও হবে, দ্বিতীয় বৃত্ত ধরে করলেও হবে। -2 1, এটা ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ কতটুকু? রুট 4 একে 5, 5 থেকে 3 বাদ 2, √2 একক। নাম দেই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। তো এডিটা একটু বের করতে হবে। তারপর আমাদের এবি দেওয়া আছে, সেখান থেকে বিডি বের করবো, বিডিকে ডাবল করে দেবো, যা আসবে সেটা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, অর্থাৎ বিসি। মধ্যবিন্দু অর্ধেক করে ফেলছি আরে, এডি রেখাটা বা ডি বিন্দুটা বিসি কে। তো বিডি কে ডাবল করলে বিসি পাবো, যেটা আসলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, তাই না? তো তাহলে আমাদের যেটা লাগবে সেটা হলো, বিসি রেখা তো দেওয়া আছে অলরেডি, বিসি। আমাদের এডি লাগবে, এডি। এডি কি বলতে পারি? -1 হইতে বিসি এর লম্ব দূরত্ব না, এটাকে বের করি তো। থাকবে হচ্ছে -2 -1 +3, এটা তো শূন্যই চলে আসতেছে। তার মানে এ বিন্দু আসলে ওই যে বিসি যে আছে না, ওর উপরে অবস্থিত। এই বিন্দুটা বিসি এর উপরে অবস্থিত। তো এটা এইভাবে করলেও হবে, অথবা আরেকটা উপায় করা যায়। সেটা হলে আমরা 2 নম্বর বৃত্তকে হচ্ছে ধরে করতে পারি, তাও হবে, তো একই রেজাল্ট আসবে। এটা করে দিচ্ছি, সমস্যা নেই। এভাবে করলে হবে, কেউ কিছু বলবে না, সমস্যা নাই, কেউ কিছু বলবে না। একটু চেঞ্জ করে দেই। তাহলে ওয়ার হচ্ছে কত? 2 - 3, 2 - 3, আর ব্যাসার্ধ হচ্ছে 4, 3 3 9। তাহলে 9 আর 4 কত হয়? 13। 13 ওদিকে হচ্ছে 21, তাহলে 14, আরো হচ্ছে 20, না থাকে কত? 34। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটা আসতেছে হচ্ছে √34। এবার দেখি কেন্দ্র থেকে বিসি এর লম্ব দূরত্ব কত। এবার দ্বিতীয় বৃত্ত ধরে করতেছি, তাহলে 2 +3 নিচে √1² + 1², এটা হচ্ছে মডুলাস 3 3 9, সরি 3 3 6, 6 2 8, 8/√2। তাহলে 8/√2 না, তাহলে 4, 4√2 থাকবে, এটা 4√2। তাহলে এডি যদি 4√2 হয়, এবি যদি √34 হয়, তাহলে বিডি একটু বের করে রাখি। তাহলে বিডি ইকুয়াল রুট এরকম না, যে এবি স্কোয়ার মাইনাস কত? এটা বিডি স্কোয়ার, সরি এডি, কি বলে, বিডি ইকুয়াল √এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এবি কে স্কোয়ার করলে থাকবে হচ্ছে 34, মাইনাস এডিকে বর্গ করলে থাকবে হচ্ছে 4 4 16 তখন 32। তার মানে মানটা আসবে কত? √2। অতএব আমরা জে এর দৈর্ঘ্য কি বলতে পারি? জে এর দৈর্ঘ্য ডাবল, জে এর দৈর্ঘ্য থাকবে হচ্ছে কত? 2√2 একক। আচ্ছা, ঘুরে ফিরে উত্তর আসলে একই আসবে, ওইভাবে করলেও চলবে, এভাবে করলেও চলবে। নেক্সট আসি, কি আছে দেখি। নাম্বার না, তো এখানে একটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে, সেই বৃত্তের একটি জ্যা এবং সমীকরণ দেওয়া আছে। বৃত্তের একটি জ্যা এবং না, এখানে এখানে হচ্ছে এর হইতো, এত ভুল করে রাখছে যে এটা। আচ্ছা, একটু সংশোধন করেই দিই, বেশি মোটা হয়ে গেছে না।
তাহলে এটা আছে এর হইতো। তাহলে এত বৃত্তের একটি জ্যায়ের সমীকরণ x মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। তো উক্ত জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে এবং ওই জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ দ্বয় নির্ণয় করো। সমীকরণ দ্বয় আবার কেন? সমীকরণ তো আসবেই একটা। এটাও এখানে ভুল করে রাখিছে। এত ভুল হলে কেমনে হবে? এটা হচ্ছে বাদ। শুধু সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখি শুরু করি। তো প্রথমে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের ইকুয়েশনের নাম দিলাম একটা, 1 নাম্বার। তো ধরলাম যে ওই বৃত্তটা অঙ্কন করলে এরকম হবে। তো একটা বৃত্ত পাইলাম। এই বৃত্তের একটা সাধারণ জ্যার সমীকরণ দেওয়া আছে, কত এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। ধরো সাধারণ জ্যাটা এরকম চলে গেছে। তো এই যে দুইটা পয়েন্টে সেট সেট করছে, সেই দুইটা সেট বিন্দু দিয়ে যায় বা উক্ত জ্যাকে, এই জ্যাকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। অঙ্কন করি। উক্ত জ্যাকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে এরকম। এটা কি আঁকাইলাম কে জানে? হয়েছে নাকি? হ্যাঁ মোটামুটি হয়েছে। এই যে নীল যে বৃত্ত আছে না, এই নীল বৃত্ত, এটা হচ্ছে এই যে সরলরেখাটা যে আছে না, যে দেওয়া আছে, সে জ্যাকে ব্যাস ধরে সমীকরণটা বের করছি। বোঝা গেছে? তাহলে সাধারণ জ্যা তো দেওয়াই আছে, কত এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। এটা দেওয়া আছে না, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, এটা দেওয়াই আছে আমাদের। তো আগে ওই সমীকরণটা বের করে ফেলি, অর্থাৎ নীল যে বৃত্ত আছে না সেই বৃত্ত সমীকরণ বের করি। ও তারও আগে আমাদের জ্যা এর দৈর্ঘ্য লাগবে। এই যে সাদা যে জ্যাটা আছে না, এই জ্যা এর দৈর্ঘ্য লাগবে। তো এটা নাম দেই, এটা এ নাম দেই, এটা বি নাম দেই। এই বড় বৃত্তে একটা কেন্দ্র আছে সেন্টার, সেই সেন্টার হচ্ছে কত? এই বৃত্তের তো অবস্থা খুবই খারাপ। 3 দিয়ে ভাগ করে নেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 29/3 ইন্টু এক্স মাইনাস 19/3 ইন্টু ওয়াই প্লাস 56/3 ইকুয়াল 0। এখন আমরা কেন্দ্র বের করতে পারবো। এক্স এর সহকে -2 দিয়ে ভাগ, থাকবে হচ্ছে 29/6। এখানে থাকবে হচ্ছে 19/6। এটা হচ্ছে সেন্টার, নাম দেবো কি সি বিন্দু। এটা হচ্ছে সেন্টার। আর যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধ কি লাগবে? হ্যাঁ ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ অবশ্যই লাগবে। ব্যাসার্ধটা একটু বের করে রাখি। এটা পুরোপুরি ক্যালকুলেটারে করতেছি, এতগুলো আসলে তুলতে ভালো লাগতেছে না। রুট 29/6 হোল স্কোয়ার, 29/6 স্কোয়ার অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 19/6 হোল স্কোয়ার মাইনাস সি 56/3, 56/3। এটা আসতেছে হচ্ছে √530, উদ্ভট একটা মান, ডিভাইডেড বাই 6। না এটা ভালো ডিস্টার্ব করে। √530 বাই কত? 6। এটা হচ্ছে ব্যাসার্ধ এর মান। তো তার মানে আমাদের সি এ যে লাইন বা সি বিসি যে লাইন, সেই লাইনটার দৈর্ঘ্য পাই গেলাম। এটা হচ্ছে টান দিয়ে দিলাম, এটা নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। এটা টান দিলাম, এটা হচ্ছে আমাদের সি এ, এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে। তো এখন সি এ পাইছি এবং সিডি এখনো পাই নাই। আমাদের এডি লাগবে, কারণ এডিকে ডাবল করলেই যে এর দৈর্ঘ্য পাই যাব। তো সিডিটা একটু বের করা যাক। সিডি কোনটা? কেন্দ্র থেকে এবি লাইনের লম্ব দূরত্ব। তাহলে সেন্টার থেকে এবি লাইনের লম্ব দূরত্ব বের করব। আমাদের এবি লাইনটা দেওয়া আছে প্রশ্নে, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। 29/6 মাইনাস 19/6 প্লাস 12, সব সরল লেখা, নিচে রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা একটু হিসাব করে দেখি কত আসে। অবশ্যই এখানে মডুলাস দিতে হবে, মানটা পজিটিভ নেগেটিভ আসলে পজিটিভ বানাইতে হবে। তাহলে উপরে হচ্ছে 29/6 মাইনাস 19/6, 29/6 মাইনাস 19/6 প্লাস 2 ডিভাইডেড বাই √2। এটা হচ্ছে 11√2/6, 11√2/6 থাকতেছে। তাহলে শুধু আমাদের এডি কত থাকবে? এডি বলতে পারি এডি থাকবে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে রুট এসি বলতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে √530 ডিভাইডেড বাই 6। পরে বর্গ করলে থাকবে এরকম 530/36 মাইনাস সিডিতে বর্গ করলে থাকবে হচ্ছে 11 11 121। যদি আমরা হচ্ছে 121কে যদি কি করি 2 দিয়ে গুণ করি, থাকবে হচ্ছে 242 আর নিচে 36 বিক করে দিই। তাহলে √523 ডিভাইডেড বাই 36 মাইনাস 242/36। এটা হচ্ছে 2√2 আসতেছে। এখানে এডি ইকুয়াল 2√2 আসতেছে। অতএব আমরা যে এর দৈর্ঘ্য বলতে পারি ডাবল অবশ্যই। যে এর দৈর্ঘ্য এবি ইকুয়াল 2, এডি ইকুয়াল 2 2 4, 4√2 একক বলতে পারি। এটা হচ্ছে যে এর দৈর্ঘ্য।
তো প্রশ্নে এটাও ভুল করে রাখছে। এটা হচ্ছে আমার দোষ না, এটা হচ্ছে এআই এর কাজ, আমি কিছু করি নাই। এটা হচ্ছে রুট হইতো না, ওই টাইপ করার সময় তাড়াতাড়ি হয়তো হিসাব করে ফেলছে, উত্তর ভুল করে দিয়েছে সামান্য। আচ্ছা, ওটা কোনো সমস্যা নাই, ঠিক করে দিলাম। তো এটা হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য পাইলাম 4√2। আর ওই জ্যাটাকে, অর্থাৎ এবি জ্যাকে ব্যাস ধরে যে নীল যে বৃত্ত আছে না, বৃত্তটা ওর সমীকরণটা লাগবে এখন। তাহলে কি করব, বৃত্ত প্লাস কে ইন্টু এই জ্যা, অর্থাৎ বৃত্ত এবং জ্যা, সাধারণ জ্যায়ের ব্যাস ধরে বা এত বিন্দু দ্বয় ছেদ বিন্দুগামী যে নতুন একটা বৃত্ত, তার সমীকরণ লাগবে, তাই না? তাহলে কি হবে তার সমীকরণটা, বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, এটাই তো নাকি? তাহলে ধরি বৃত্ত এবং সাধারণ জ্যাকে ব্যাস ধরে যে অঙ্কিত নতুন বৃত্ত বা ওদের ছেদবিন্দুগামী নতুন বৃত্ত, সেটা থাকবে এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 29/3x, ভুলে গেছি তারপর কি ছিল, 29/3x, 19/19y/3, তারপর মানে 56 না কত, 56/3 প্লাস 56/3 প্লাস কে ইন্টু সরলরেখা, সরলরেখাটা ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল কত, শূন্য, এটাই না? ওখানে +2 ছিল। তো এই যে লাইনটা পাইলাম, এটা আসলে আমাদের নীল যে বৃত্তটা না, সেই বৃত্তটা। এখন কে এর মানটা নাই, কে এর মানটা বের করবো কিভাবে, এখানে কেন্দ্র বের করবো, কেন্দ্র ওই সরলরেখাতে বসাই দেবো, কে বের করবো, হিসাব করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 29x/3, 19y/3, 56/3 প্লাস এখানে আছে কত, কে এক্স কে ওয়াই প্লাস 2k ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার আর লাগবে না, দরকার নাই, সরাসরি কেন্দ্রটা বের করতে পারবো এখন। কেন্দ্র এক্স এর সহকে -2 দিয়ে ভাগ, এক্স এর সহকে যদি -2 দিয়ে ভাগ করি, থাকবে হচ্ছে এরকম: 29/6 মাইনাস k/2, এটা আসবে সম্ভবত। আর ওয়াই সহকে -2 দিয়ে ভাগ, থাকবে হচ্ছে 19/6, ওয়াই সহকে -2 দিয়ে ভাগ, থাকবে হচ্ছে এখানে প্লাস k/2, এরকম তো নাকি? আশা করি ঠিকঠাকই আছে। এই যে সেন্টার, সেই এই কেন্দ্রটা আবার, যেহেতু এটা ব্যাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, সাধারণ যেটা, এর উপর অবশ্যই অবস্থিত হবে, এর উপর অবস্থিত। তাহলে এই কেন্দ্র দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করানো যাবে না, সিদ্ধ করাই দিই। 29/6 মাইনাস k/2 মাইনাস 96, 19/6 মাইনাস k/2 প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে হচ্ছে -k/2 মানে হচ্ছে শুধু মাইনাস কে। আর বাকি একটু হিসাব করে দেখি কত আসে। তাহলে এখানে হচ্ছে 29/6 মাইনাস 19/6 প্লাস 2, থাকতেছে হচ্ছে 11/3 প্লাস 11/3, অতএব ইকুয়াল 0। অতএব আমরা কে ইকুয়াল বলতে পারি শুধু 11/3। তো কে এর যে মানটা পাইলাম, এই মানটা হচ্ছে বসাই দিব, কই বসাবো, এই সমীকরণে বসাবো। নাম দিব কত নাম্বার, এটা একটারও নাম দিই নাই, 2 নাম্বার দিয়ে রাখি। তো 2 নাম্বারে কে এর ভ্যালু বসিয়ে পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 29x/3, 19y/3, ঠিক আছে 3 প্লাস 56/3, আর এখানে আছে 11/3, একবারে গুণ করে দিই, প্লাস 11x/3 মাইনাস 11y/3 প্লাস কত এখানে 22, 11 তখন 22 না, 22/3 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হিসাব করবো একটু সামান্য, হালকা পাতলা হিসাব। -29/3, তার সাথে যোগ হবে হচ্ছে +11/3, যোগ করলে আসতেছে -6, -6x, তারপরে -19/3 -11/, অর্থাৎ 3, থাকতেছে হচ্ছে -10y থাকবে এখানে। আর ধ্রুবকটা হিসাব করে 56/3 প্লাস 22/3 থাকতেছে হচ্ছে 26, তাহলে প্লাস 26 ইকুয়াল 0। এই হচ্ছে উক্ত জায়গায় ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। নেক্সট ম্যাথে যাই, দেখি এটাতে কি আছে বলা, যে এত এবং এত বৃত্তদ্বয় সাধারণ যে অক্ষদ্বয়ের সাহায্যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করো, একদমই ইজি, সরলরেখা। তো সবার আগে আমি সাধারণ যেটা বের করতেছি। তো সাধারণটা কিভাবে বের করতে হয়, বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ। তো বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করে থাকবে হচ্ছে -8x -6y, 16 মাইনাস -4 থাকবে হচ্ছে +20 ইকুয়াল 0। 4 কিন্তু বাম পাশে আনতে হবে, এটাকে -2 দিয়ে ভাগ করা যেতে পারে, তাহলে 4x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল 0 থাকবে। তাহলে 4x প্লাস 3y ইকুয়াল 10 থাকবে। তাহলে x/10/4, 10 দিয়ে ভাগ করতেছে, y/10/3 ইকুয়াল কত, 1। তার মানে সরল লেখাটা এরকম থাকবে, এটা হচ্ছে 10/4 পরিমাণ,
এটা হচ্ছে 10/3 পরিমাণ। এটুকু ক্ষেত্রফল লাগবে। অতএব আমরা ক্ষেত্রফল বলতে পারি কি, এটা 9-10 বাচ্চারা পারবে ক্ষেত্রফল বের করতে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, 10/4 ইন্টু 10 বাই কত 3, তাহলে 10 × 10 = 100, নিচে 4 × 2 = 8, 3 × 8 = 24, তাহলে 100/24, 4 দিয়ে কাটাকাটি করা যায়, 25/6 থাকবে। 25/6 এত বর্গ একক। এই হচ্ছে নির্ণয় উত্তর। এরপর যাই পরবর্তী ম্যাথ, 11 নাম্বার। 11 আজকের মতো লাস্ট ম্যাথ। তো যারা হচ্ছে উদাহরণে 9 নাম্বার একটা অঙ্ক আছে, উদাহরণ 9 4.20 আমি করাইছিলাম। তো যারা ওটা দেখো নাই, এটা অবশ্যই অবশ্যই দেখে আসবে, কারণ ওই ম্যাথ এই ম্যাথ কোনো পার্থক্য নাই, সব সেম টু সেম। তো আমি কিন্তু এখানে আর বেশি কথা বলবো না, কারণ একই কথা বারবার কত বলবো আর। তো এখানে কি বলছে যে একটা সরলরেখা দেওয়া আছে আর একটা বৃত্ত আছে। তো বলছে কি বৃত্তের উপর যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় করো। দেখি বের করে দেখি। তো ধরলাম যে একটা বৃত্ত দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে এরকম। তো এই যে সরলরেখাটা দেওয়া আছে এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে, সোজা করে দিই সামান্য, মোটামুটি হয়েছে না, একই রকম চলবে। তো এই বৃত্তের উপর অনেকগুলো বিন্দু আছে, তার মধ্যে মাত্র একটা বিন্দু সরলরেখা সবচেয়ে নিকটে, সেটা হচ্ছে কাছাকাছি এই যে এই বিন্দুটা, এটা ধরলাম এটা বিন্দু। তো এক কাজ করি, সেটা হলো আরেকটা রেখা অঙ্কন করে ফেলি। এই বিন্দুতে চলে যাবে যেটা, এরকম করে চলে গেছে, এটা একটু সামান্য বাঁকাই দেই। এবার ঠিক আছে না, চাই সামান্য, হ্যাঁ হয়েছে। তো এই যে সরলরেখাটা লম্বালম্বি যেটা আমাদের ভার্টিক্যাল যেটা আছে, এই সরলরেখাটা সবচেয়ে কাছের যে বিন্দু, সেই যে ডট বিন্দু দিয়ে রাখছি, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। এবং আমরা একটা ব্যাসকে বর্ধিত করে দিচ্ছি, যেটা ওই ডট বিন্দুটাকে অতিক্রম করে চলে গেছে। তো এখানে মজার বিষয় হলো এই দুটো সরলরেখা পরস্পরের উপরে অবশ্যই লম্ব হবে, এবং আমাদের এই যে ব্যাস বর্ধিতাংশ যেটা, সেটা অবশ্যই কেন্দ্রগামী হবেই। তাহলে সেন্টারটা আমার কত, এখানে বৃত্তটার দেওয়া আছে এই যে x², এই যে এই বৃত্তের কেন্দ্র কত, এই ভিতরে কেন্দ্র 1,1 না, লিখি এটা 1,1, নাম দিলাম সি বিন্দু, এটা নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, XY এটা বের করতে হবে, এটা বের করতে হবে আমাদের বি বিন্দুটা। তো এখন কি কি দেওয়া আছে, এই সরলরেখা দেওয়া আছে না, 12x + 5y = 212। পেমেন্টটা কেমনি করছিলাম, প্রথমে আমাদের এই যে সমীকরণটা বের করছিলাম না, অর্থাৎ এসি রেখা বের করছিলাম, তারপর এসি এবং এই লাইনটা সমাধান করছিলাম করে এ পাইছিলাম। তারপর এসি হইতে এর দৈর্ঘ্য বের করছিলাম, তারপরে ব্যাসার্ধ বিসি বের করছিলাম, তারপর এ বিন্দু বের করছিলাম, তারপরে বি বিন্দু কত অনুপাতে ভাগ করে সেটা বের করছিলাম, সেখান থেকে বি পাইছিলাম। তো সেম ওই কাজটাই আবার করব, ধীরে ধীরে আগাই। সবার আগে উম এসি রেখার সমীকরণটা বের করবো। এসি রেখা কোনটা, এই সরলরেখার উপর লম্ব সি বিন্দুগামী, সেটাই আসলে এসি রেখা। বের করে ফেলি এসি এর সমীকরণ। তাহলে ওর উপরে লম্ব থাকবে হচ্ছে 5x - 12y = কোন বিন্দুগামী, 1 বিন্দুগামী। তাহলে 5 - 12 থাকবে হচ্ছে কত, -7। এবার যদি আমরা কাজ করি, নাম 2 নাম্বার দিলাম, নাম দিলাম 1 নাম্বার। এই 1 এবং 2 যদি সমাধান করি, 1 এবং 2 যদি কি করি সমাধান করি, তবে আমরা এই ছেদ বিন্দু এ পাবো। তাহলে 1 এবং 2 সমাধান করে পাই, সমাধান করে ছেদ বিন্দু কোনটা পাবো, এ বিন্দুটা পাবো। দেখি এই বিন্দুটা একটু বের করি কত আসে। তাহলে ইকুয়েশনে যাব, এখান থেকে হচ্ছে সিম্বল ইকুয়েশন 2 আনলাম না, তাহলে 5 - 12 - 7, 5 - 12 - 7 12, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 212। এখান থেকে যে মান দিছে 193/13, 193/13, আরেকটা আছে 88/13, 88/13। এটা হচ্ছে এ বিন্দু পাইছি, এটা হচ্ছে এ বিন্দু, 193/13, 88/13। তো এই বিন্দু পাইলাম, আচ্ছা ভালো পাইলাম। এখন যে কাজটা করবো সেটা হলো বিসি। বিসি কতটুকু, এটা আসলে ব্যাসার্ধের সমানই না, বের করে ফেলি। √g² + f² - c 1² + 1² + 167 থাকবে হচ্ছে 13 একক। এখন আমাদের এসি লাগবে, এসি, এসি দৈর্ঘ্য। তাহলে এসি কোনটা, সি বিন্দু হইতে এই যে 1 নাম্বার যে লাইনটা আছে, এই সরলরেখাটা হরাইজন্টাল যে লাইনটা আছে, সেই লাইনের লম্ব দূরত্ব, এটা আসলে এসি। এটা একটু বের করি। তাহলে 1 থেকে এর লম্ব দূরত্ব তাহলে থাকবে হচ্ছে 12 + 5 - 212 মডুলাস নিচে √12² + 5 এর উপরে স্কোয়ার। এটা বের করে দেখি কত আসে। তাহলে উপরে হচ্ছে 12 + 5 - 212, নিচে হচ্ছে √12² + 5²। তো এই মানটা আসছে হচ্ছে 15। এই মানটা কত, 15।
তো এসি যদি 15 হয়, বিসি যদি অলরেডি 13 হয়, তার মানে এবি কতটুকু? 2 না? এবি অবশ্যই 2 আসবে। তাহলে এইটুকু দৈর্ঘ্য যদিও চিত্র অনুযায়ী হয় নাই, না হোক সমস্যা নেই, 13। এইটুকু দৈর্ঘ্য কত? 2 না? তাহলে এটা কি বলতে পারবো যে বি বিন্দুটি সি এ কে 13:2 অন্তর্বিভক্ত করে। তাহলে বি বি বিন্দুটি সি এ কে, যদি এসি কে বলি তখন 2:13 বলতে হইতো, যদি সি এ বলি তাহলে 13:2, এতকে 13:2 অন্তর্বিভক্ত করে। তো এই বি বিন্দুই কিন্তু সবচেয়ে নিকটতম অন্তর্বিভক্ত করে। আর এক্ষেত্রে কিন্তু সবচেয়ে দূরবর্তী বিন্দু চাইতে পারতো। দূরবর্তী বিন্দু আসবে এইটা, ধরো এফ বিন্দু নাম দিলাম এইটা, এফও কিন্তু বের করা যাবে। সেম প্রসেসে একটু চিন্তা করবো তাহলে পারবে না, সহজ। 13:2 অন্তর্বিভক্ত করে, তাহলে অতএব বি এর স্থানাঙ্কটা বের করে ফেলি। সি আছে, এ আছে, বি বের করতে হবে। 13 ইন্টু ওই যে 193/13, 13 ইন্টু 193/13 প্লাস 2 ইন্টু এই যে 1 ডিভাইডেড বাই 13 প্লাস 2 কমা 13 ইন্টু ওই যে 88/13, 13 ইন্টু 88/13 প্লাস 2 ইন্টু 1, 2 ইন্টু 1 নিচে 13 প্লাস কত? 2। দেখি হিসাব করে কত আসে, 13 কাটা, তাহলে 193 প্লাস কত এখানে 2 ডিভাইডেড বাই 15, 13 আসতেছে এটা, ভাগ করার পরে 13 কমা, আর 13 কাটা 88 প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 15, এটা আসতে হচ্ছে 6। দেখ উত্তর মিলছে। এই হচ্ছে সবচেয়ে কি নিকটতম বিন্দু। তো 11 মোটামুটি হচ্ছে আমাদের এই পর্যন্তই চ্যাপ্টার। আর 12-13 কিছু ম্যাথ বাকি আছে, তো এই ম্যাথগুলো আমি হচ্ছে এখনই করতেছি না, আমার সবকিছু তোলা আছে, কিন্তু ওদিকে হচ্ছে বেশ কিছু চ্যাপ্টার বাকি আছে, তো ওটা করা লাগবে। তো 12-13 আসলে নিজের প্র্যাকটিসের জন্য আমি তারপর করে দেবো, সমস্যা নাই। তো যদি এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে তো বেশি সমস্যা হয়, তো সবাই একটু জানায়ও, যদি দেখি অনেকের সমস্যা হচ্ছে তখন আমি তাড়াতাড়ি দিয়ে দেবো নি, সময় নিব না বেশি। তো আজকে এই পর্যন্তই, আর পরবর্তী যে চ্যাপ্টার আছে সেখানে আবার দেখা হবে। তো সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।